মন চাইছে সব কিছু ছেড়ে ছুঁড়ে ওর সাথেই চলে যেতে। একটা মানুষ কিভাবে এত অল্প সময়ের মধ্যে হৃদয়ের এতখানি জায়গা দখল করতে পারে? রেভান যখন চলে যাচ্ছিল চৈতির তখন ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে। আবার কবে দেখা হবে? হারুন সাহেব আর মিনারা বেগম দুজনেই স্টেশনে এলেন মেয়েকে এগিয়ে দিতে। যেতে যেতে কত রকমের উপদেশ আদেশ করলেন তার হিসেব নেই। মিলা তো লক্ষ্মী মেয়ের মতো সব শুনল আর মাথা নেড়ে পালন করার সম্মতি জানালো। ট্রেন এসে পড়েছে, যাত্রীরা সবাই যে যার মতো উঠছে। হারুন সাহেব মিলাদকে ওর সিটে বসিয়ে দেবার জন্য নিজেও বগিতে এলেন মেয়ের সাথে। মিলাদ নিজের সিটে বসে বাবাকে বলল, বাবা এবার তুমি যাও, চিন্তা করো না, আমি ফোন করব তোমায়। আচ্ছা, তোর কিছু লাগবে? ওহ বাবা, চকলেট, চিপস, বিস্কিট, জুস, আচার আর হাবিজাবি কিনে দেওয়ার পরেও জিজ্ঞেস করছে আরো কিছু লাগবে কি না। ওইদিকে মাও বিরিয়ানি দিয়ে দিয়েছে, কখন খাবো আমি এইগুলো? মিলাদ অসহায় কণ্ঠে বলল। হারুন সাহেব হাসলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। তুই সাবধানে থাকিস। আর কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন করবি। আচ্ছা বাবা। এক্সকিউজ মি। বাবা মেয়ের কথার মাঝেই কেউ পেছন থেকে বলে উঠল কথাটা। হারুন সাহেব ঘুরে মানুষটিকে দেখে খুশি হয়ে গেলেন, হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন, আরে বাবা, তুমি? রেভানও চিনতে পারল, বলল, হ্যাঁ আঙ্কেল, আমি চট্টগ্রাম থাকি। এখানে এসেছিলাম কিছু কাজে। আরে বাহ, তাহলে তো ভালোই। তুমি সেদিন আমাদের যা উপকার করলে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আঙ্কেল এভাবে বলবেন না, ওটা আমার দায়িত্ব ছিল। এখন আপনার মেয়ে কেমন আছে? হারুন সাহেব মিলাতের দিকে উদ্দেশ্য করে বললেন, এই যে আমার মেয়ে। রেভান এতক্ষণে খেয়াল করলো মিলাদকে, আর মিলাদ সেই শুরু থেকেই বাবা আর এই আগন্তুক লোকটার কথা শুনছিল। হারুন সাহেব রেভানের হাত ধরে বললেন, বাবা, সেদিনের মতো আজ একটা উপকার করবে? জি আঙ্কেল, বলুন। মেয়েটার খেয়াল রেখো। ছুটি না পাওয়ার কারণে ওর সাথে যেতে পারছি না। ওর মা আর আমি দুজনই বেশ চিন্তিত। আচ্ছা আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি আছি। ধন্যবাদ বাবা। হারুন সাহেব কিছুটা স্বস্তি পেলেন। মেয়েকে আরেক দফা বিদায় দিয়ে তিনি নেমে গেলেন ট্রেন থেকে। কিছুতেই ঘুম আসছে না অনুরূপের। এরকমটা আগে কখনোই হয়নি। বারবারই কেবল ওই মেয়েটার কথাই মনে আসছে। মেয়েটা ঠিক মতো ওষুধ খেয়েছে তো? ধুর, এসব চিন্তা ও কেন করছে? মনকে নানা রকম প্রবোধ দিয়েও লাভ হলো না। নিজের অজান্তেই হাসপাতালে দায়িত্বরত একজন নার্সকে ফোন করলো অনুরূপ। প্রথম সৌজন্যমূলক আলাপ সেরে পরে বলল, 327 নম্বর রুমের রোগীর কি অবস্থা? আর কোনো সমস্যা হয়েছে এরপরে? স্যার, বিকেলে ওনারা ডিসচার্জ নিয়েছে, তবে এর আগ পর্যন্ত সব ঠিকই ছিল। অনুরূপ অবাক হলো। ডিসচার্জ নিয়েছে? ওর না ওর একদিন থাকার কথা ছিল, তাহলে হঠাৎ ডিসচার্জ নিল কেন? ট্রেন ছেড়ে দিয়েছে। মিলাত আপন মনে তাকিয়ে আছে জানালার বাইরে। কখন যে লম্বা ঘন চুলের ভারী খোপাটা খুলে গেছে টেরি পেল না। চলন্ত ট্রেনের খোলা জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাসে চুলগুলো উঠছে। কেউ একজন সেদিকে তাকিয়ে আছে অনিমেষ। মস্তিষ্কে দ্বন্দ্ব চলছে, কি নামে ডাকবে রমণীকে? মায়াবতী নাকি কেশবতী? রাতের নিস্তব্ধতা ভেদ করে ট্রেন চলছে আপন গতিতে। জানালার দিকে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ মিলাতের খেয়াল হলো ওর খোপা খুলে গেছে। অভ্যস্ত হাতে আবারও খোপা করে নিল। তারপর ব্যাগ থেকে ফাল্গুনী মুখোপাধ্যায়ের চিতাবর্ণিমান বইটা বের করলো। কতদিন বই পড়া হয় না, অথচ একটা সময় পাঠ্য বইয়ের ভেতর লুকিয়ে পড়তে গিয়ে কত বকা খেত মায়ের কাছে, তবুও যেন বইয়ের নেশা কাটত না। মায়াবতী আর কেশবতী মিলিয়ে রেভান অদ্ভুত সুন্দর একটা নাম তৈরি করলো, মায়াকেশী। প্রথম দেখায় কাউকে এতটাও ভালো লাগতে পারে রেভান ভাবেইনি। তৃষ্ণা জাগছে কথা বলার, তবে শুরু করবে কিভাবে ভেবেই পাচ্ছে না। কিছুক্ষণ সময় নিয়ে হঠাৎই বলে ফেলল, চা খাবেন? মিলাদ চোখ তুলেও চাইল না, দৃষ্টি বইয়ের পাতাতেই নিবদ্ধ রেখে বলল, আমি কফি খাই। রেভান আর কি বলবে? কেউ যে এভাবে উপেক্ষা করতে পারে জানা ছিল না। থাক, 3বার চেষ্টা করবে সে, তারপর ঘুমিয়ে পড়বে। সকালে উঠে আবারও 3বার চেষ্টা করবে, হলে হবে, না হলে যেতে যেতে আবারও 3বার। হাল ছাড়া যাবে না। মিলাদ ব্যাগ থেকে খাবার বের করছে, আবার মনে মনে ভাবছে সামনের মানুষটিকে সাধবে কিনা। যদিও সাধা উচিত ভদ্রতার খাতিরে, একবারই সাধবে। আর প্রথমবার সবাই নানাই করে। মিলাদ নিজের ভাবনা অনুযায়ী রেভানের দিকে চেয়ে বলল। বিরিয়ানি খাবেন? রেভান রিক্স নেয়নি, প্রায় সাথে সাথেই বলল। হ্যাঁ। মিলাদ ভাবেইনি ছেলেটা প্রথমবারই হ্যাঁ বলবে। এমনিতেও এতক্ষণ না তাকিয়েও বুঝতে পেরেছিল ছেলেটা ওর দিকেই চেয়েছিল। হয়তো কথা বলার বাহানাও খুঁজছে, কিন্তু পাচ্ছে না। তাই এই তরিকা। যাই হোক, সেদে যেহেতু ফেলেছে এই কিছু করার নেই। তবে সে নিজেকে সংযতই রাখবে। ঘুমানোর সময় সাইফুল চৈতিকে পরম আহ্লাদে জড়িয়ে ধরল। যদিও চৈতি এর একদমই ভালো লাগছে না। রেভানের যাওয়ার পর থেকেই বিষ লাগছে সব কিছু।
মন চাচ্ছে এই সংসার খেলা শেষ করে সত্যিকারের সংসার শুরু করতে ভালোবাসার মানুষটির সাথে। চৈতির এমন ভাবনার মাঝে সাইফুল ওর গালে চুমু খেয়ে বলল। এই চলো না, বেবি প্ল্যানিং করি। সাইফুলের এমন কথায় চমকে গেল চৈতি, বলল। আমাদের বিয়েই তো হলো কয়েকদিন আগে, এখনই বেবি প্ল্যানিং? তো কি হয়েছে, তাড়াতাড়ি বেবি নিয়ে নেওয়াই ভালো। সাইফুলের কথা শুনে চৈতি মনে মনে বলল। আমি আমার ভালোবাসার মানুষের বাচ্চার মা হব, এছাড়া আর কারোর বাচ্চার মা হব না। চৈতির উত্তর না পেয়ে সাইফুল বলল। হানিমুনে যাবে? আমাদের তো এখনো হানিমুন হয়নি। চৈতির হানিমুনে নিয়ে কোনো আগ্রহ ছিল না, তবে এখন হচ্ছে। হানিমুনে যদি চট্টগ্রাম যাওয়া যায় তাহলে রেভানের সাথে আবারও দেখা হবে। আনমনেই খুশি হয়ে উঠল। সাইফুল ওর খুশি দেখে ভাবলো হয়তো হানিমুনে যাওয়ার কথা শুনেই এই আনন্দ। সে চৈতিকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল। কোথায় যাবে হানিমুনে? কাশ্মীর? না, চট্টগ্রাম যাব। সাইফুল ভ্রু কুঁচকে বলল। চট্টগ্রাম? হ্যাঁ, আমি কখনো চট্টগ্রাম যাইনি, আমার অনেক ইচ্ছে চট্টগ্রাম যাওয়ার। তুমি আমাকে নিয়ে যাবে না? বোকা সাইফুল আবারও ছলনাময়ীর ছলনায় আটকে গেল। ওরা সামনের সপ্তাহে চট্টগ্রাম যাবে। 2 কামরার এই ফ্ল্যাটে অনুরূপ একাই থাকে। বাবা মা থাকে চট্টগ্রাম বাবার পৈতৃক ভিটায়। আজ সকাল সকাল চোখ খুলে হঠাৎ বাবা মাকে দেখে অবাক হয়ে গেল অনুরূপ। সেই সাথে খুশিও হলো। বাবা মাকে সালাম করে বলল। তোমরা হঠাৎ সাত সকালে চলে এলে যে? অনুরূপের মা কলি বেগম স্নেহের স্বরে বললেন। মা রে, তোকে দেখতে ইচ্ছে করে না আমাদের? তাহলে আমাকেই বলতে, আমিও চলে যেতাম। আমিনুল হক হেসে বললেন। কেন রে বাবা, তোর বাসায় আসায় খুশি হুসনি? অনুরূপ বাবাকে জড়িয়ে ধরে বলল। অনেক খুশি বাবা, কিন্তু তোমরা দুজনে অসুস্থ, বেশি দূর জার্নি করা নিষেধ তোমাদের। তবে এই পাগলামিগুলো কেন করো? তো করবো না, একটা মাত্র ছেলে আমাদের, তোমাকে ঘিরেই তো সব পাগলামি আমাদের। কলি বেগম ছেলের গালে হাত রেখে বললেন। হয়েছে হয়েছে, এখন ঘরে গিয়ে রেস্ট নাও। রান্নার খালা একটু পরে আসবে, ততক্ষণে চা বানিয়ে ফেলে আমি। তুই করবি কি করে? তোর মায়ের এখনো রত আছে, ছেলের জন্য সামান্য কিছু করতে পারবো না এমন অকেজো হয়নি। তোর রান্নার খালাকে বল আগামী 2 দিন আসতে না, আমার ছেলেকে আমি রান্না করে খাওয়াবো। আহা মা, কথা শোনো, সারা জীবন তো খাওয়ালেই, এবার একটু আরাম করো। মায়েদের আরাম কিসে জানিস? সন্তানকে চোখের সামনে বসিয়ে খাওয়ানোতে। অনুরূপ হার মানল। তার মা এমনই, ছেলের কষ্ট সহ্যই করতে পারেনি। স্টেশনে ট্রেন থামার পর নিজের জিনিসপত্র নিয়ে নেমে গেল মিলাত। পেছনে রেভানও নামলো। গত রাতে বেশি না হলেও টুকটাক কথা হয়েছে দুজনের মাঝে। রেভান একটা হাই তুলে বলল। ক্ষুধা লাগেনি? নাস্তা করবেন না? এত সকালে খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, তো হালকা কিছু খান, নয়তো যেতে যেতে ক্ষুধা লাগতে পারে। চা পাওয়া যাবে এখানে? রেভান চোখ পাকিয়ে বলল। আপনার কফি খাবেন? কাল রাতে কথা এড়ানোর জন্য বলেছিল মিলাত, তবে কফির চেয়ে সে চাই পছন্দ করে বেশি। তবুও তো দমে না গিয়ে সিনা টান করে বলল। হ্যাঁ, কফি খাই, কিন্তু চা খাই না, এটা তো বলিনি। কথাটা বলেই মিলাত আর দাঁড়ালো না। স্টেশনের ভেতর একটা টং দোকানের দিকে এগুলো হাসতে হাসতে। রেভানও আসছে ওর পেছনে। অনুরূপের বাবা মা মূলত ছেলের বিয়ের কথা বলতে এসেছেন এখানে। চট্টগ্রামের খানদানি একটা ফ্যামিলিতে বিয়ের কথাবার্তা চলছে ওর। যদিও অনুরূপ জানে না এখনও, জানলেও দ্বিমত করবে না। তাই ছেলের এখানে 2 দিন থেকে ছেলেকে নিয়ে ফিরবে তারা। একেবারে বিয়ে শাদী দিয়ে তবেই ছাড়বে। হালকা নাস্তা সেরে টং দোকান থেকে বের হতেই হারুন সাহেব ফোন করলেন। মিলাত রিসিভ করে বলল। হ্যাঁ বাবা, বলো। কোথায় আছিস এখন? স্টেশনে। তোর সাথে ছেলেটা আছে? মিলাত একবার রেভানের দিকে চেয়ে বলল। হ্যাঁ আছে। ছেলেটাকে একটু দে তো। কেন? দরকার আছে, তুই দে। অনিচ্ছা সত্ত্বেও মিলাত ফোনটা রেভানের দিকে বাড়িয়ে বলল। বাবা কথা বলবে। রেভান হাত বাড়িয়ে ফোন নিয়ে সালাম দিয়ে বলল। জি আঙ্কেল, বলুন। বাবা, ও তো সাতকা নিয়ে যাবে ওর পুপির বাসায়। তোমার যদি সময় থাকে ওকে একটু এগিয়ে দিয়ে আসবে। জানোই তো মেয়েটা অসুস্থ, তাই চিন্তা হচ্ছে ভীষণ। আঙ্কেল, আপনি একটু চিন্তা করবেন না, আমি তো আছি। এছাড়া আমার বাড়িও সাতকানিয়াই। বাহ, বেশ ভালো। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব? এভাবে বলিয়েন না আঙ্কেল, তবে ধন্যবাদ দিতে হলে চট্টগ্রাম এলে আমাদের বাড়ি আসতে হবে। আচ্ছা বাবা, আসবো। এবার তোমরা সাবধানে যাও। এই বলে হারুন সাহেব ফোন রেখে দিলেন। রেভান মিলাতের ফোন ফিরিয়ে দিয়ে বলল। এর আগে চট্টগ্রাম আসা হয়েছিল? হ্যাঁ, 2বার এসেছিলাম। ও আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করার ছিল। করুন। আপনি সুইসাইড অ্যাটেম্প্ট করছিলেন? মিলাত রেভানের দিকে চেয়ে অকপটে বলল। হ্যাঁ। কেন? সেটা জেনে আপনি কি করবেন? কিছু করব না, তবে কৌতূহল হচ্ছে।
বেশি কৌতূহল ভালো না, নিজের কৌতূহল নিজের মধ্যেই রাখুন। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, চলুন যাওয়া যাক। সাইফুল যাওয়ার পর চৈতি নিজের ফোনটা হাতে নিয়ে রেভানের আইডি খুঁজতে বসলো, কিন্তু শুধু রেভান লিখলে আসছে না কাঙ্ক্ষিত ব্যক্তিটির আইডি। এদিকে বংশ পদবিও জানে না। হঠাৎ মনে হলো সাইফুলের আইডির কথা। বন্ধু যেহেতু ওর সাথে এত থাকবেই। চৈতি নিজের আইডি থেকে বের হয়ে সাইফুলের আইডিতে ঢুকলো। খুঁজে খুঁজে রেভানের আইডিটা পেয়েও গেল। জনাবের পুরো নাম তাশাহুদ শিকদার রেভান, খানদানি নাম। চৈতি ওর আইডিতে রিকোয়েস্ট পাঠিয়ে খুশিতে নাচতে লাগলো। টিভিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাজছে ভারতীয় বাংলা গান। নাস্তা করতে বসে কলি বেগম আসল কথাটা পারলেন। ইনিয়ে বিনিয়ে বললেন, হ্যাঁ রে রূপ, কিছু কি ভেবেছিস? কি ভাববো মা? কি ভাববি মানে? বয়স কি কম হলো? 29 চলে, কদিন পর 30 হবে। বিয়ে শাদী কি করবি না? ও আচ্ছা, তো তোমাদের এখানে আসার এই মতলব ছিল? কথা ঘুরাবি না রূপ। মা, বিয়ে শাদী করার ইচ্ছে আমার এখন নেই। তো কি আধবুড়ো হওয়ার পর করবি? আমাদের কি নাতি নাতনি দেখতে ইচ্ছে করে না? আচ্ছা, আরেক বছর সময় দাও। না, কোনো কথা শুনবো না। একটা মেয়ে দেখেছি তোর জন্য, হুড়পুড়ি বললেও কম হবে। খানদানি বংশের মেয়ে, ছবি। কলি বেগম কথা শেষ করার আগে অনুরূপের কল এলো। এক্ষুনি হাসপাতালে যেতে হবে। তাই কথা শেষ না করেই অ্যাপ্রনটা নিয়ে ছুটল সে। আমিনুল সাহেব আফসোস করে বললেন, এক দণ্ড শান্তি নেই ছেলেটার। তবুও আমার ছেলে মহৎ কাজ করেছে, মানুষের দোয়া পাচ্ছে অপুরন্ত। এসব কয়জনই বা পায়? হ্যাঁ, তা ঠিক বলেছ। মাঝে মধ্যে ছেলেটার জন্য গর্ব হয়। স্বামী স্ত্রী দুজনেই ছেলের প্রশংসায় পঞ্চমুখ। মিলাতের ফুপুর বাসা থেকে রেভানদের বাসার দূরত্ব 10 মিনিটের। রেভান মিলাতকে আগে বাসায় পৌঁছে দিয়ে পরে নিজের বাসার দিকে গেল। মিলাতের ফুপা মারা গেছে বছর 2 আগে। তখন বাবা মায়ের সাথেও এসেছিল, তবে চৈতি আসেনি। ওর মাস্টার্সের পরীক্ষা ছিল বলে। মিলাতের ফুপু রুজিনা বেগম ভাইজিকে দেখে আবেগে জড়িয়ে ধরলেন। তারপর কপালে চুমু খেয়ে বললেন, কত শুকিয়ে গেছিস রে তুই। মিলাত হেসে বলল। তুমিও শুরু করলে মায়ের মতো। রুজিনা বেগম হেসে বললেন, আয় ভেতরে আয়। তোর মা বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। নিরু কোথায় ফুপু? নিরু তো ভার্সিটির হলে। বলেছি তুই আসার কথা, ফোনের মধ্যেই হই হই করছিল। চলে আসবে বোধহয় আজ বিকেলে। মিলাত হাসলো, তারপর বলল, সজীব ভাইয়ের কি অবস্থা? ভালোই। সামনের বছর আসবো দেশে, তখন দেখে শুনে বিয়ে দিয়ে দেব, যেন আজ যেতে না পারে। বলেই হাসলো রুজিনা বেগম। বাসায় ফিরে নাস্তা করে ঘুমিয়ে পড়ল রেভান। আজ আর অফিসে যাবে না। ম্যানেজারকে কল দিয়েছে, সেই সব সামলে নেবে। উত্তরাধিকার সূত্রে পারিবারিক ব্যবসা সামলায় সে। বড় ভাই ইউনিভার্সিটির লেকচারার, তার এসব ব্যবসা বাণিজ্য ভালো লাগে না। আর ছোট বোন অনার্স প্রথম বর্ষে পড়ছে কেবল। বিকেলে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিল রেভান, কয়টা বাজে দেখার জন্য। স্ক্রিনে চোখ পড়তে মায়া কেশির হাস্যজ্জ্বল মুখটা দেখে অজান্তেই ঠোঁট জোড়া প্রসারিত হলো। আগের প্রেমিক সত্তা কি ফিরে আসছে তাহলে? নিরু আজ আসতে পারেনি, কাল সকালে আসবে। তবে মিলাতের সাথে কথা হয়েছিল বিকালে। মেয়েটা খুশিতে আটখানা হয়ে আছে। মিলাতেরও ভালো লাগলো। আজ অনেক নতুন পরিবেশে ভালোই লাগছে। এদিকে ফুপু কি রেখে কি খাওয়াবে সেটার জন্য উঠে পড়ে লেগেছে। মিলাতের ভালোই লাগছে এমন আহ্লাদীপনা। সারাদিন ফুপুর সাথে থেকে রাত 11টায় নিরুর রুমে এলো ও। এখন থেকে এখানেই ঘুমাবে। শুয়ে ফোনটা হাতে নিতেই একটা অপরিচিত নম্বর থেকে কল এলো। মিলাত প্রথমে ভাবলো রিসিভ করবে না, যদি সাইফুল বা চৈতি হয়। তারপর ভাবলো রিসিভ করে দেখা উচিত। ও রিসিভ করে কানে দিতে ওপাশ থেকে কেউ বলল, হ্যালো। মিলাত চিনতে পারলো গলার আওয়াজ। অস্ফুট স্বরে বলল, ডক্টর? অনুরূপ চমকালো। মেয়েটা ওর কণ্ঠস্বর মনে রেখেছে। মনে মনে একটু খুশিও হলো যেন। প্রথমেই জানতেও চাইলো, মিলাত, আপনি কেমন আছেন? আমি এখন ভালো আছি, তবে আপনি আমার নাম্বার পেলেন কোথায়? হাসপাতালের রিসেপশন ডেস্ক থেকে। তো হঠাৎ নাম্বার খুঁজে আমায় ফোন করার কারণ কি ডক্টর? বিশেষ কিছু না, খোঁজখবর নিতে ফোন করেছিলাম। ও আচ্ছা, হসপিটালে আসা সব মেয়েরই কি এভাবে খোঁজ নেন? অনুরূপ হেসে ফেলল, ঠোঁটে মৃদু হাসি রেখেই বলল, জি না মিস মিলাত, শুধু আপনারা নিচ্ছে। কেন? নিজের জানের বাজি রেখে 9তলার বারান্দা থেকে পানির পাইপ বেয়ে ছাদে উঠে যে মেয়েটাকে বাঁচালাম, সে মেয়েটা এখন কেমন আছে সেটা জানতে চাওয়াটা কি অন্যায়? মোটেই না। তো মিস, আপনার তো আরও একদিন থাকার কথা ছিল, আপনি চলে গেলেন কেন একদিন আগেই? আমার হসপিটালে থাকতে ভালো লাগে না, দম বন্ধ লাগে আমার। তাহলে কি ভালো লাগে আপনার? পাহাড়। পার্বত্য চট্টগ্রামে গিয়েছেন কখনো? এখন চট্টগ্রামেই আছি, এর আগেও এসেছিলাম। তাই নাকি? বাহ, আমার বাড়িও চট্টগ্রাম, কাজের জন্য ঢাকায় থাকা হয় আর কি। ও আচ্ছা,
আমি কিছুদিনের জন্য এসেছি ফুপির বাসায়, তারপর আবার ঢাকায় ফিরবো। হুম, হাওয়া বদল করে আসুন, ভালো লাগবে। ধন্যবাদ ডক্টর। তো মিস মিলাদ, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে ভালোবাসুন আর নিজের খেয়াল রাখুন। আবারও কথা হবে। শুভরাত্রি। শুভরাত্রি ডক্টর। ফোন রেখে অনুরূপ ইজি চেয়ারে শরীর ছেড়ে দিয়ে চোখ বুজল। বন্ধ চোখের পাতায় ভেসে উঠল মিলাতের অসহায় কান্নারত মুখশ্রী। মেয়েটা বাঁচতে চায় না, মরে যাওয়ার কত প্রবল ইচ্ছা। আচ্ছা, সেদিন ছাদে আসতে যদি আরেকটু দেরি হতো তাহলে। অনুরূপ চোখ খুলে ফেলল, ভাবতেই বুক কাঁপছে।